আপনারা সবাই প্রকৌশল বিদ্যার ছাত্র। যেহেতু বাংলা সাহিত্যের ক্লাস করছেন, এই বাংলা ভাষাটা কোন অঞ্চলে বলা হয় আর এই অঞ্চলের মানুষদের জীবনযাত্রাটা কেমন, এটা একটু আমরা প্রথম ক্লাসটা একটু দেখে নেব, একটু জেনে নেব। পরের ক্লাস থেকে আমরা বাংলা সাহিত্যে পুরোপুরি চলে যাব। আমি এই ক্লাসটা শুরু করতে চাই একটা প্রশ্ন দিয়ে। দেখুন, এখানে অ্যাডমিট করে করে ক্লাস নিতে খুব সমস্যা হচ্ছে। স্যার ওয়েটিং এটা অফ। বেশ, আমরা ক্লাস শুরু করছি। আপনাদের যদি একটা প্রশ্ন করা হয় যে যদি চট করে আপনারা কোনো ইউরোপিয়ানকে দেখেন, আপনারা কিন্তু চট করে বলতে পারবেন যে এই লোকটা ইউরোপিয়ান, তাই না? যদি কোনো মেক্সিকানকে দেখেন, চট করে বলা যাবে যে এই লোকটা মেক্সিকান। কিন্তু যখন কোনো বাঙালিকে দেখবেন, চট করে কিন্তু বলা যাবে না যে এই বাঙালিদের মধ্যে এই ইউনিফর্ম বৈশিষ্ট্যটা আছে, বাঙালির নাকটা অমন, চুলটা অমন, কানটা অমন, গায়ের রং এরকম, এরকম কোনো ইউনিফর্ম বৈশিষ্ট্য বা একক বৈশিষ্ট্য বাঙালিদের জন্য আমরা আসলে তেমন একটা খুঁজে পাই না। এই ঘটনাটা কেন ঘটে তার একটা ব্যাখ্যা আমরা একটু আজকের ক্লাসে জানবো। তার আগে ভেতরে যাবার আগে আমরা একটা প্রশ্ন দিয়ে ক্লাসটা শুরু করব। সেটা হলো, এই অঞ্চলে অর্থাৎ আমরা যে বাংলা ল্যান্ডে বসবাস করছি, এই অঞ্চলে কখনো সভ্যতা স্থাপিত হয়েছে। আচ্ছা, সভ্যতা স্থাপিত হওয়া বলতে আমরা কি বুঝি? দেখুন, যদি কোনো জাতি সভ্য হয় বা তারা চিন্তা করে যে তারা সভ্যতার পথে এগোবে, তাদের কিছু বৈশিষ্ট্য থাকে। এমন কিছু বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম কথা, তাদের লিপি থাকবে। তারা যে ভাষায় কথা বলবে সেই ভাষাটা সংরক্ষণের একটা ব্যবস্থা থাকবে, এবং এই লিপিতে তারা তাদের কথা, তাদের রাজাদের কথা, তাদের শাসন ব্যবস্থার কথা, তাদের যদি তাদের চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান এবং অন্যান্য সাধারণত সভ্যতা থাকলে গণিত শাস্ত্র বিকশিত হয়, এমন সবকিছুই তারা লিখে যাবার চেষ্টা করবে বইয়ে, কাগজে। সাধারণত কাগজের চেয়ে অনেক পরে মোটামুটি পাথরের গায়ে, স্তম্ভের গায়ে, ফলকের গায়ে, পাহাড়ের গায়ে তারা এই কথাগুলো লিখে যাবার চেষ্টা করবে। যেহেতু লিখে যাবার চেষ্টা করবে, পরবর্তীতে পরের মানুষরা যাতে এগুলো খুঁজে পায়, এবং খুঁজে পেয়েছে বলেই আমরা কিন্তু নানান রকম সভ্যতা সম্বন্ধে জানতে পারছি। যেমন ধরুন যে মিশরের পিরামিড কথার কথা বলছে যে এখনো আবিষ্কৃত হয়নি। এখন আপনি একজন পর্যটক, আপনি হেঁটে হেঁটে এই মিশরের মাঝ দিয়ে যাচ্ছেন, এমন সময় এক জায়গায় দেখলেন যে এরকম 3টা পিরামিড মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে। আপনি কিন্তু এই পিরামিড যে কেউ যেই দেখবে, সেই কিন্তু চট করে বুঝতে পারবে যে এই পিরামিড যারা তৈরি করেছিল, এর যে গঠন দেখা যাচ্ছে বা এর গায়ে যা কিছু দেখা যাচ্ছে, এই জিনিস যাদের হাতে তৈরি, তারা অবশ্যই সভ্যতা তৈরি করেছিল, এবং শুধু তৈরিই করেনি, পরের মানুষদেরকে জানিয়ে যেতে চেয়েছে যে আমরা এমন এমন ছিলাম। প্রথম কথা হচ্ছে, এই যে আমাদের বাংলা ভূখণ্ডে নিশ্চয়ই আমাদের অনেক আগে অর্থাৎ প্রাগৈতিহাসিক কালে নিশ্চয়ই মানুষ ছিল। তাদের মধ্যে এমন কোনো সভ্যতা বিকশিত হয়েছিল কিনা, এটা এটা আমাদের প্রথম এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যে দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। দেখুন, বাংলা এই অঞ্চলে বড় কোনো সভ্যতা তৈরি হয়েছিল এমন কোনো প্রমাণ বা এমন কোনো স্থাপনা কিন্তু আমরা পাই না। যে স্থাপনাগুলো পাওয়া যায়, আপনারা জানেন যে এই যে পাহাড়পুর, ময়নামতি, এই স্থাপনাগুলো একদম রিসেন্ট। হ্যাঁ, যখন স্যার বাংলাদেশ। একটা কথা ছিল স্যার। বলুন। স্যার অনেকে ঢুকতে পারতেছে না, মেসেজ করতেছে, তো একটু দেখেন কাইন্ডলি কি হয়েছে। আচ্ছা, আমার মনে হয় এখন ঢুকতে পারবে, এখন একটা সমস্যা হয়েছিল। থ্যাংক ইউ। তো এই যে স্থাপনাগুলো আমরা পাই, পাহাড়পুর, ময়নামতি, এই স্থাপনাগুলো একদম ইদানিংকার, খুব বেশি দিন হয় নাই। তো এই বাংলাদেশে যখন বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম প্রসারের যে সময়টা, ওই সময়টায় মোটামুটি আহ, এই 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 স্থাপনাগুলো তৈরি হয়। কিন্তু অনেক প্রাচীনকালের কোনো স্থাপনা, এমন কোনো স্থাপনা আমরা আহ, আহ, বাংলাদেশের এই ভূমিটায় পাই না। কিন্তু আমরা যদি আরেকটু আগাই, পেছাই, 5,000 বছরের আগের কথা বলছি, তখন সিন্ধু নদের তীরে, অর্থাৎ ওই যে ভারত পাকিস্তানের সীমান্তে সিন্ধু নদ, এই সিন্ধু নদের তীরে একটা সভ্যতা গড়ে উঠেছিল, বলা হয় হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা। এই সিন্ধু নদের তীরে যে হরপ্পা মহেঞ্জোদারো যে সভ্যতাটা গড়ে উঠেছিল,
এখন সিন্ধু তো অনেক দূরে মা, স্যার সিন্ধু। স্যার হ্যাঁ রেকর্ড বলুন। চালু করবেন কি? হ্যাঁ, রেকর্ডিং চলছে। এই সিন্ধু নদটা তো বাংলাদেশ থেকে অনেক দূরে, ফলে ওই সভ্যতার সাথে বাংলাদেশের কোনো যোগাযোগ ছিল এমন ধারণা করা একটু ভুল হবে, একটু উচ্চাভিলাষী হবে। কিন্তু আপনারা জানেন যে এই ইদানিং বাংলাদেশের উয়ারি বটেশ্বর, পশ্চিম ভারতের চন্দ্রকেতুগড় নামে একটা প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র, এই জায়গা উয়ারি বটেশ্বর নাম তো আপনারা সবাই শুনেছেন। এই জায়গাগুলো থেকে আমরা যে নমুনাগুলো পাই, যে পোড়ামাটির ফলক পাই, বা যে পোড়ামাটির শিল্পকর্মের যে নিদর্শন পাই, অথবা যেসব পাত্র পাই, এই পাত্রের আকার আকৃতি এবং তার যে গঠন, এগুলোর সাথে ওই যে হরপ্পা মহেঞ্জোদারো যে সভ্যতা ছিল, ওই সভ্যতার প্রাপ্ত নমুনার একটা মিল মিল পাওয়া গেছে বলে এক্সপার্টরা মনে করছেন। তো সেখান থেকে ধারণা করা যায় যে আমাদের এখানে খুব বড় কোনো সভ্যতা কখনোই তৈরি না হলেও ওই যে প্রায় 5,000 বছর আগে যে সিন্ধু নদের যে সভ্যতাটা ছিল, সেই সভ্যতার একটা ছাপ, হ্যাঁ হালকা একটা ছাপ এই বাংলাদেশে পড়েছে। যেহেতু ভারতবর্ষেরই যে কোনোভাবে একটা যোগাযোগ স্থাপিত হয়েছে এবং অল্প কিছু ছাপ এই বাংলাদেশের উপর পড়েছে। এখন এটা গেল সভ্যতার প্রশ্ন। এবার দ্বিতীয় একটা আসপেক্টের দিকে তাকাবো, সেটা হচ্ছে যে এই যে আমরা এখন যে ভূমির উপর দাঁড়িয়ে আছি বা বাংলাদেশ বলতে যতটুকু বুঝি, এই অঞ্চলটুকুতে বা এই ল্যান্ডে আগে, মানে অনেক আগে বলতে একেবারে প্রথমে কারা থাকতো বা তাদের সম্বন্ধে আমরা কিছু জানতে পারি কিনা? হ্যাঁ, জানতে পারি। দেখুন, আমরা যদি একটু ভূতত্ত্বের দিক থেকে চিন্তা করি, আপনারা দেখবেন যে এই ভারত, হ্যাঁ ভারতটা তো ভারত মহাসাগরের মধ্যে এইভাবে তিন কোণা হয়ে ঢুকে গেছে, তাই না? এই এই ছবিটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? এখন এই যখন সমস্ত মহাদেশ একত্রে ছিল, পরবর্তীতে তো কন্টিনেন্টাল ড্রিফটিং এর কারণে মহাদেশগুলো আলাদা হয়ে গেছে। যখন এই মহাদেশগুলো একত্রে ছিল, তখন কিন্তু এই ভারতের এক পাশে ছিল আফ্রিকা, আরেক পাশে ছিল অস্ট্রেলিয়া। কথাটা মনে রাখবেন, ভারতের যে পাশে বাংলাদেশ, ওইটার তলায় অস্ট্রেলিয়াটা জোড়া ছিল, কেমন? আর অন্য পাশে ছিল আফ্রিকা। কথাটা শুনলেই হবে, কিছু লিখতে হবে না, আমি বই বলে দেবো যে কোন বইয়ে কোত্থেকে পড়তে হবে। এখন এই অস্ট্রেলিয়ায় কিছু মানুষ, এদের জাতিগোষ্ঠীর নাম অস্ট্রিক। এই মানুষগুলো বাংলা ল্যান্ডে বসবাস করতো, এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এরাই বাংলাদেশের আদি পুরুষ, অর্থাৎ এদের আগে এই ভূমিতে কেউ বসবাস করলেও তার কোনো খোঁজ আমরা এখন পর্যন্ত পাইনি। যতদূর জানি অস্ট্রিকরাই হচ্ছে বাংলাদেশের আদি পুরুষ। এই অস্ট্রিকদের সমাজ ব্যবস্থাটা ছিল কৃষিভিত্তিক, অর্থাৎ তারা যাযাবরদের মতো মুভ করতো না, কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করবে এবং পানির কাছাকাছি, অবশ্যই যেখানে পানি আছে, এবং তার আশেপাশে তাদের যেসব সম্পদ থাকবে, প্রাকৃতিক সম্পদ, এই সম্পদগুলো তারা মানবিক শ্রম ব্যবহার করে এই সম্পদগুলো কাজে লাগাবে এবং সেখান থেকে ফসল উৎপাদন, পশুপালন এসবের মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করবে। এই হচ্ছে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা। যখনই কোথাও কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি হয়, মাথায় রাখতে হবে যে সেখানেও কিন্তু অবশ্যই একটা অর্থনীতি তৈরি হয়। কেমন? অর্থাৎ কারণ ওই যে পণ্যগুলো উৎপাদিত হচ্ছে, সেই পণ্যের একটা বিনিময় ব্যবস্থা লাগবে বা একটা মুদ্রা ব্যবস্থা লাগবে, যে এই জিনিসটার দাম এত ইউনিট। তো অস্ট্রিকরা এরকম জীবনযাপন করছে, সামাজিক জীবনযাপন, কৃষিভিত্তিক জীবনযাপন। ফলে অস্ট্রিকদের যে ভাষাগুলো ছিল, সেই ভাষাগুলো থেকে অনেক কৃষিকাজ জনিত শব্দ বাংলায় সরাসরি চলে এসছে। এই লাঙল শব্দটা কিন্তু অস্ট্রিকদের ভাষা থেকে এসছে। এবং জমি পরিমাপের, হ্যাঁ, অনেকগুলো শব্দ সরাসরি অস্ট্রিকদের ল্যাঙ্গুয়েজ থেকে বাংলায় এসছে। এখন এই অস্ট্রিকরা বাংলাদেশে বসবাস করছে, ওদিকে আবার ভারতে আফ্রিকা থেকে একদল মানুষ বা আফ্রিকার মানুষ, এদেরকে আমরা বলছি দ্রাবিড়। এই দ্রাবিড়রা একটু গোলগাল, খাটো, কালো বর্ণের, পেটটা একটু মোটা, একটু বেশ নাদুস নুদুস। এই দ্রাবিড়রা ছিল আবার শিক্ষায় সংস্কৃতি খুব উন্নত। এই দ্রাবিড়রা মোটামুটি সমস্ত উত্তর ভারতীয় অঞ্চলে তারা একটা আধিপত্য বিস্তার করেছিল। ভারতে আরো 4টা জাতি ছিল বেশ নামকরা, বেশ প্রভাবশালী, সেগুলো আমরা যাচ্ছি না, সেগুলো আমাদের জন্য প্রাসঙ্গিক না। দ্রাবিড়দের কথাই বলছি। তো পেলাম যে এই বাংলাদেশে থাকতো অস্ট্রিকরা আর ভারতে ছিল দ্রাবিড়রা। তো একটা সময় দ্রাবিড়রা বাংলাদেশে ধীরে ধীরে আসতে শুরু করলো, এবং মনে রাখতে হবে দ্রাবিড়রা ছিল অস্ট্রিকদের চেয়ে শিক্ষায়, সংস্কৃতিতে, বিদ্যা বুদ্ধিতে এবং অন্যান্য দক্ষতায় খুবই উন্নত, অস্ট্রিকদের চেয়ে উন্নত। ফলে দেখা যাচ্ছে যে যখন তারা এলো, অস্ট্রিকদের উপর তাদের একটা আধিপত্য তৈরি হলো, একটা পাওয়ার প্লে হলো একটা, এবং এই পাওয়ার প্লেতে দ্রাবিড়দের অবস্থানটা হলো অস্ট্রিকদের উপরে। তো যেহেতু তারা এখান থেকে আর যায় না, এখানে থাকতে চেয়েছে, ফলে
এই অঞ্চলের মানুষদেরকে তারা বিয়ে করেছে। এই বিয়ে করলে কি হবে দেখেন, অস্ট্রিক আর দ্রাবিড়রা বিয়ে করছে, ফলে তৈরি হলো একটা ক্রস জেনারেশন। আমি একটা উদাহরণ দেখাই, একটা মাদার নোট থেকে কিভাবে অনেকগুলো সিস্টার নোট বেরিয়ে আসে। তো এই ক্রস জেনারেশনের যে ছেলেটা বা মেয়েটা হয়েছে, সে আবার হয় একজন পিওর অস্ট্রিককে, অথবা একজন পিওর দ্রাবিড়কে, অথবা আরেকজন ক্রসকে বিয়ে করেছে। ফলে দেখুন অনেকগুলো শেড তৈরি হয়েছে, তাই না? এইভাবে বিভিন্ন দুটো জাতিগোষ্ঠীর, অস্ট্রিক এবং দ্রাবিড়দের রক্ত বিভিন্ন অনুপাতে এই অঞ্চলের মানুষের মধ্যে মিশ্রিত হতে শুরু করে। এইগুলো বাংলাদেশের একদম প্রাচীন কথা। এই মুহূর্তে একটু আমরা একটু রাশিয়ার দিকে তাকাবো, প্রাসঙ্গিকভাবে তাকাবো। রাশিয়ায় কি হয়েছিল জানেন? রাশিয়ায় দানিউব নামে একটা নদী ছিল, বড় নদী। এই নদীর পাড়ে একদল যাযাবর বসবাস করতো। যাযাবর শিকারী জাতি, পশু শিকার করে জীবিকা নির্বাহ করে, এবং যেহেতু যাযাবর মারামারিতে খুব দক্ষ, দাঙ্গাবাজ জাতি, যুদ্ধবাজ জাতি, অস্ত্র শস্ত্র উন্নত। এরা করতো কি, যেহেতু যাযাবর, এদের কোনো থাকার একক জায়গা নাই বা নির্দিষ্ট জায়গা নেই, এরা নদীর পাড় ধরে ধরে এগোতো। ওই যে পানিটা পেতে হবে, যে নদীর পাড় ধরে ধরে আগাচ্ছে। তো কেউ যদি, কোনো জাতি যদি নদীর পাড় ধরে ধরে আগায়, তাহলে তারা কোথায় গিয়ে পড়বে বলুন তো? সমুদ্রে গিয়ে পড়বে। তাই হয়েছে। এই আর্য জাতি নদীর পাড় ধরে আগাতে আগাতে একটা সময় দুটো চেইনে ভাগ হয়ে যায়। কেমন? একটা চেইন চলে যায় ইউরোপের দিকে, আর আরেকটা চেইন চলে আসে আফগানিস্তান হয়ে ভারতে প্রবেশ করে। ভারত বলতে এখনকার যে পাকিস্তান বোঝাচ্ছে, ওইখান থেকে, তখন তো সেটা ভারতবর্ষ, এই ভারতবর্ষে তারা প্রবেশ করলো। দেখুন, এই আর্যদের যে শাখাটা ভারতবর্ষে প্রবেশ করলো, তাদেরকে আমরা বলছি ভারতীয় আর্য। কথাটা মনে থাকবে, ইন্দো আরিয়ান। হ্যাঁ, এই ভারতীয় আর্যরা যে ভাষায় কথা বলবে সেটাকে আমরা বলবো ভারতীয় আর্য ভাষা। হ্যাঁ, আর্যদের মধ্যে দুটো শাখা হবে, একটা গেছে ইউরোপে, আরেকটা এসছে ভারতে। যারা ভারতে এসছে তারা হচ্ছে ভারতীয় আর্য বা ইন্দো আরিয়ান। এখন এই ভারতীয় আর্যরা প্রথমে ছিল উত্তর ভারতে। এরা উত্তর ভারতে ছিল, ধীরে ধীরে পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়লো। কিন্তু তারা কিন্তু প্রথম দিকে বাংলাদেশে আসে নাই, এবং বাংলাদেশকে তারা একটু অবজ্ঞাই করতো। তাদের যেসব লেখা পাওয়া যায়, যেসব টেক্সট পরবর্তীতে পাওয়া যায়, সেখানে আমরা দেখবো যে বাংলাদেশের প্রতি তাদের একটা নাকুচু বা উন্নাসিক ধারণা ছিল। কিন্তু পরবর্তীতে তারা বাংলাদেশে এসছে, এবং একইভাবে ওই যে আধিপত্যটা কিভাবে বিস্তার হলো সেটা কিন্তু বলি নাই। যেহেতু আর্যরা উন্নত এবং আর্যরা যুদ্ধবাজ জাতি, তারা জানে, যেহেতু যাযাবর জানে যে কোথাও গিয়ে যদি আমাকে আমাকে স্থায়ী হতে হয়, বা কোথাও গিয়ে যদি আমাকে বসবাসের বা প্রাকৃতিক সম্পদের সুবিধাটুকু নিতে হয়, তাহলে সেখানে আধিপত্যটা হতে হবে আমার। ফলে তাদের স্বভাবেই ছিল, পাওয়ার প্লে স্বভাবটা তাদের মধ্যেই ছিল। এবং তারা যেহেতু যুদ্ধ উন্নত, এই দ্রাবিড় অস্ট্রিকরা তো কখনো যুদ্ধ করেনি, এদের যুদ্ধের অভিজ্ঞতা খুব সামান্য। ফলে এই অস্ট্রিক, এই আর্যরা, ভারতীয় আর্যরা খুব সহজেই এখানে এসে একটা আধিপত্য বিস্তার করতে পারলো। দেখুন, যখন কোনো জাতি কোথাও আধিপত্য বিস্তার করে বা মেজরিটি হয়ে যায় বা পাওয়ারফুল হয়ে যায় বা অথরিটি হয়ে যায়, তখন কি হয় জানেন? তখন তাদের ভাষাটাই হয় ওই অঞ্চলের প্রধানতম ভাষা। ওই অঞ্চলে আরো যত ভাষাতেই কথা বলা হোক না কেন, সে ভাষাগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়ে। কিভাবে হয় সেটা আমরা আরো পরের ক্লাসে এগুলো দেখবো, এগুলো ইনডেপথ আমরা পড়াশোনা লেখাপড়া করবো। তো এই আর্যরা এসছে, এই আর্যদের আসার সময়টা হচ্ছে, আমাকে আপনাদেরকে বলি, যে খ্রিস্টের জন্মের 300 বছর আগে থেকে খ্রিস্টের জন্মের 500 বছর পরে পর্যন্ত, মানে 300 বিসি টু 500 এডি, 800 বছর। হ্যাঁ, আমরা বলবো যে এই 800 বছর মোটামুটি বাঙালির রক্তে একটা আর্যীকরণ বা অ্যারিয়ানাইজেশন ঘটে। কেমন? এই আর্যরা, এখানে যারা অস্ট্রিকরা ছিল বা Excuse me, দ্রাবিড়, sir. Sir, we এই 800 বছর বাঙালি জাতির রক্তে একটা আর্যীকরণ বা অ্যারিয়ানাইজেশন ঘটে। এই আর্যরা দেখতে কিরকম? আর্যরা লম্বা, রং ফর্সা, নাক খাড়া, আহ, কাঁধ চওড়া, বলিষ্ঠ শরীর, মোটামুটি এইরকম, ঠিক এইরকম বলিষ্ঠতা, বা বাঙালিদের বলিষ্ঠতা অন্যরকম। তো এই মোটামুটি 3টা শেড আমরা পেলাম। এটা ঘটেছে খ্রিস্টপূর্ব 500 খ্রিস্টাব্দ পর্যন্ত। খেয়াল করুন, এই যখন এই অ্যারিয়ানাইজেশন ঘটছে বা প্রায় শেষ পর্যায়ে, 500 সালের কথা বলছি, তার থেকে ঠিক 60-70 বছর পরেই মধ্যপ্রাচ্যে একটা বড় ঘটনা ঘটবে। কেউ কি বলতে পারেন এই ঘটনাটা কি? আমরা সবাই জানি, হয়তো ধরতে পারছি না। এই যে আরিয়ানাইজেশন শেষ হলো, তার 60-70 বছর পরে মিডল ইস্টে একটা বড় ঘটনা ঘটবে। মাইনুল ইসলাম, বলেন তো কি ঘটবে? বিশ্বযুদ্ধ নাকি স্যার? বিশ্বযুদ্ধ? না স্যার, সঠিক জানি না এটা। আচ্ছা, আর কেউ?
আপনারা সবাই জানেন কিন্তু মনে করতে পারছেন না। স্যার মনে হচ্ছে তো বিশ্বযুদ্ধের মতোই কিছু একটা হবে। 570 থেকে 633 এই সময়ের মধ্যে মুসলমানরা যখন শাসনভার গ্রহণ করলেন, শাসনভার গ্রহণের পর থেকেই তাদের একটা লক্ষ্য ছিল পৃথিবীতে ছড়িয়ে পড়া এবং ইসলাম ধর্মটা প্রচার করা। মোটামুটি যখন 800 সাল তখন থেকে এই মুসলমানরা বাংলাদেশে ভারতবর্ষে আসতে শুরু করে। খুব বেশি আকারে না, অল্প যারা ধর্ম প্রচার করতেন কেউ কেউ নিজ উদ্যোগে বা প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশে এই ভারতবর্ষে এসেছিলেন, কিন্তু সেটা খুব অল্প। একটা শেড তৈরি করার জন্য বা জাতিগত ভ্যারিয়েশন তৈরি করার জন্য যে পরিমাণ লোক আসতে হয় ওই পরিমাণে আসেনি, অল্প কিছু। ওই 800-900 এইরকম সময় কিন্তু তখন চর্যাপদ রচিত হচ্ছে, বাংলা সাহিত্যের যে প্রাচীনতম নিদর্শন। তার কিছুদিন পরেই আরো 200 বছর পরে 1207 একটা আরো আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, হয়তো মনে করতে পারবেন না, আমি নাম বললেই মনে পড়বে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এই লোকটা লক্ষণ সেনকে আক্রমণ করবে। ভারতবর্ষ দখল করে ভারতবর্ষে আক্রমণ করবে 1204 সালে 1207 সালে। 7 সাল না স্যার? আমি তো জানি 1207, ভুলে গেছি। না 1207 না। তবু যখন প্রশ্ন করছেন আমি আবার দেখে নেবো, সমস্যা নেই, আবার দেখে এটা কনফার্ম করে নেবো। 1207 বলেই জানি। তো এই বখতিয়ার খিলজি তখন ভারতবর্ষ আক্রমণ করবে, লক্ষণ সেন পালিয়ে যাবে এবং ভারতবর্ষে প্রথম ইসলামী শাসন সূচিত হবে না, মুসলমান বিজয় করবে, তুর্কি বিজয় করবে। তো এই যখন ভারতবর্ষের শাসক হয়ে গেল মুসলমানরা, তখন কিন্তু ভারতবর্ষে মুসলমানরা থাকার জন্য, অর্থাৎ ধর্ম প্রচার বা ব্যবসার জন্য না, এখানে তারা থাকবে, যেহেতু এখন এই জায়গায় তারা শাসন করে। হ্যাঁ, তখন তুরস্ক থেকে, আফগানিস্তান থেকে, সমরকন্দ, বুখারা, পারস্য অঞ্চল মানে এখন যে ইরাক, ইরান, আরব অঞ্চল, এসব থেকে প্রচুর লোক এখানে আসলো। তারা যে শুধু ধর্ম নিয়ে আসলো তা কিন্তু না, তারা তাদের মুখের ভাষা, তাদের পোশাক, তাদের সংস্কৃতি, তাদের খাদ্য, তাদের রীতিনীতি, এই সব কিছু নিয়ে ভারতবর্ষে প্রবেশ করলো, এখানে বিয়ে থা করলো, আবার একটা ভ্যারিয়েশন তৈরি হলো এবং তাদের যে সমস্ত মানে কালচারাল ফিচার্স এগুলো আমাদের কালচারের সাথে মিশে গেল। এখন কিন্তু এই যে মূলত এই 4টা জাতিগোষ্ঠী, এই যে প্রথমে অস্ট্রিক, তারপরে দ্রাবিড়, তারপরে আর্য, ভারতীয় আর্য এবং তারপরে এই মুসলমানদের যে মিশ্রণটা হয়েছে, এই মিশ্রণের ফলাফলটা কিন্তু আমরা এখন সব বাঙালিরা নিজেদের শরীরে, শারীরিক গঠনে এবং নিজেদের সামাজিক গঠনে বহন করে চলছে এবং সারা জীবনে বাঙালিদের এটা বহন করে চলতে হবে। বাঙালিদের একটা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নেই। এই 4টা জাতির পাশাপাশি মাঝে মাঝে চীন থেকে, সিনো টিবেটান অঞ্চল থেকে কিছু মানুষ এসছে, শনরা, হুকরা, মঙ্গলরা এসছে। এদের আসার পথে একটা বড় বাধা ছিল, জানেন তো? বাধাটা হচ্ছে হিমালয়। হিমালয় টপকে তো আর চাইলে আসা যায় না, ফলে ওই সব অঞ্চল থেকে খুব বেশি মানুষ আসতে পারে নাই। এই কারণে তাদের লাইনটাও খুব সীমিত, কিন্তু লাইনটা আছে। দেখবেন যে কারো কারো বাঙালিদের কারো কারো চোখ চীনাদের মতো হয়, ছোট হয় এবং দুই পাশে বাধা থাকে, কিন্তু খুব সংখ্যায় কম। হ্যাঁ, এই ছাপটা বাংলাদেশে কম। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, এই যখন মুসলমানরা এসছে তখন তারা কিন্তু একটা দেশ থেকে আসে নাই, তারা কিন্তু অনেকগুলো দেশের মুসলমানরা এসছে। ফলে তারা হয়তো একটা ধর্ম নিয়ে এসছে কিন্তু কালচার নিয়ে এসছে অনেকগুলো, এই সবগুলো কিন্তু এখানে মিশছে। যেমন ধরুন এই যে পাঞ্জাবি, হ্যাঁ, পাঞ্জাবি যে পোশাকটা, আমার তো আর্যরা পাঞ্জাবি পরতে বলতে মনে হয় না, এই পোশাকটা সম্ভবত মুসলমানের সাথে ঢুকেছে এখানে, এমন। এবং তারপর আমরা সেটাকে গ্রহণ করেছি এবং এখন অনেক কিছুই আমাদের সমাজ জীবনের অংশ হয়ে গেছে। এরপর একটা বড় সময় 1200 সালের পর থেকে একটা বড় সময়, এখন 800 বছর চলছে একটা, এই বাঙালিদের যে শারীরিক প্রকরণ তার সাথে মুসলমান রক্তের বা ওই অঞ্চলের মানুষের রক্তের প্রকরণের একটা মিশ্রণ ঘটে এবং এই সবকিছু মিলেমিশে বাঙালি আজকের অবস্থায় দাঁড়িয়েছে। তো এই যে জাতিগোষ্ঠীর ধারা বা এই জাতিগোষ্ঠীর যে ইতিহাসের পরিক্রমায় কখন কে কিভাবে এসছে তার উপর কিন্তু আমাদের এই ভারতবর্ষের ভাষার বিবর্তনটাও, ভাষা আজকের এই ভাষাগুলো কিভাবে পেয়েছে সেটাও কিন্তু নির্ভর করছে। কারণ ওই যে যখন আর্যরা এসেছিল, ছোট করে বলি, যখন আর্যরা এসেছিল, এটা পরে আবার ইন্ডিয়ার পড়াশোনা হবে, যখন ওই আর্যরা এসেছিল তখন তারা প্রথম যে ভারতীয় আর্য প্রথম একদম আসার সময় যে ভাষায় কথা বলতো, আজ থেকে প্রায় 2500 বছর আগের কথা, 2500 না 1200 বছর আগের কথা বলছি। এই 1200 বছর আগে, 12 খ্রিস্টপূর্ব 1200 কথা বলছি, অর্থাৎ 2000 যোগ 1200 4200 বছর আগের কথা বলছি। তখন ওরা যে ভাষায় কথা বলতে, এটাকে আমরা বলবো একদম প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা ওল্ড ইন্দো আরিয়ান। কারণ ওই ভারতীয় আর্য ভাষা প্রাচীনতম স্থিত। হ্যাঁ, পরবর্তীতে এই ভাষাগুলো যেহেতু ভাষা চেঞ্জ হবে, এটাকে বেঁধে রাখা যাবে না, বা পরিবর্তিত হতে হতে একটা সময় সেটা প্রাচীন স্টেজ পার করে মধ্য ভারতীয় আর্য ভাষায় চলে আসলো, এগুলো আমরা পরে দেখবো।
এরপর সেই মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে আজকের যেসব ভাষা ভারতবর্ষে প্রচলিত আছে, বাংলা, মৈথিলি, ওড়িয়া, আসামিজ, অহমিয়া ভাষা, মারাঠি ভাষা, হিন্দি ভাষা, এগুলো সবই আর্য ভাষার ফলাফল। আর ওই যে শুরুতে বলছিলাম যে অস্ট্রিক আর দ্রাবিড় এখানে থাকতো, ওদের ভাষাগুলোর কি হলো দেখুন। ক্লাসের শুরুতে একটা কথা বলেছি, যখন কোনো অঞ্চলে কোনো একটা জাতি মাইনরিটি হয়ে পড়ে বা পাওয়ারলেস হয়ে পড়ে, তখন তাদের ভাষাটা ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়ে। কেন জানেন? কারণ যারা থাকে, যারা রাজা, তাদের ভাষায় টেক্সট বুক লেখা হয়, তাদের ভাষায় বিদ্যালয় চলে, তাদের ভাষায় গবেষণা চলে, তাদের ভাষায় আইন, আদালত, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, শাসনতান্ত্রিক ব্যবস্থা, রাজদরবার, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি সবকিছু চলছে হচ্ছে মেজরিটির ভাষায়। ফলে ওই ভাষাটা অনেক কনটেক্সট পায় বিকশিত হওয়ার জন্য। তখন অন্যান্য ভাষাগুলো দেখা যায় কি শুধুমাত্র ঘরে বলা হচ্ছে বা পারিবারিক অনুষ্ঠানে বলা হচ্ছে, ফলে তাদের ভাষাটা খুব বেশি গড়ে ওঠার সুযোগ পায় না। আপনাকে একটা ছোট উদাহরণ দিই, এটা উদাহরণটা দেখলে হয়তো শুনলেই চট করে বুঝতে পারবেন। দেখুন, ওই যে আমাদের এখন একেবারে যদি পাড়ার কোনো রেস্টুরেন্টেও যান, হ্যাঁ, বড় রেস্টুরেন্ট বাদ দিলাম, পাড়ার কোনো রেস্টুরেন্টেও গেলেও, হ্যাঁ, এই যে বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট আছে, দেখবেন ওরা আপনার কাছে ইংরেজিতে অর্ডার চাচ্ছে, হ্যাঁ, যে আপনাকে তারা কি দিতে পারে বা আপনি কি অর্ডার করতে চান সেটা তারা ইংরেজিতে জিজ্ঞেস করছে। হ্যাঁ, এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই রেস্টুরেন্টে কিভাবে বাংলা ভাষায় অর্ডার নেওয়া যায়, এটা আমাদের এখানে কখনো চর্চাই করা হয়নি। ওটার দোষ না, ওটার তো বেশিরভাগ সময় অশিক্ষিত মানুষ বা অল্প শিক্ষিত মানুষ, তার পক্ষে তো নতুন কিছু তৈরি করার সম্ভাবনা কম। তো এইখানে রেস্টুরেন্টে কিভাবে বাংলায় অর্ডার চাওয়া যায় সেটা এখানে চর্চাই হয় নাই। আর উপনিবেশ, দীর্ঘদিনের ইংরেজ উপনিবেশ থাকার ফলে আমাদের তো একটা কলোনিয়াল মাইন্ড আছেই। ইংরেজিতে কথা বললে বা কোথাও ইংরেজি প্রচলিত করলে বা যদি দেখানো যায় যে এই জায়গাটা ইংরেজির উপর চলে, তাহলে সেই জায়গাটার স্ট্যাটাসটা বেড়ে যায়, এরকম একটা ধারণা আমরা নিয়েই বসবাস করি। যে কারণে, হ্যাঁ, একেবারে ছোট একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? এই আমাদের রেস্টুরেন্টগুলো তো চাইলেই আপনি শুনবেন না কেউ বাংলায় অর্ডার করছে, খুব কম। হ্যাঁ, তারা বোঝানোর চেষ্টা করবে তাদের রেস্টুরেন্টটা অত্যাধুনিক। এখানে আসলে আপনার একটা স্ট্যাটাস তৈরি হলো, এটা তারা বোঝাবার চেষ্টা করবে। যাই হোক, এটা অন্য দিকের কথা। এখন তো ফলে ওই অন্যান্য যে অস্ট্রিকদের ভাষা, দ্রাবিড়দের ভাষা, এগুলো কিন্তু ধীরে ধীরে সংকুচিত হয়ে গেল। আজকে এই যে বাংলাদেশের সাঁওতাল, কোল, মুন্ডা, হ্যাঁ, এই যারা আদিবাসী আছেন বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, তাদের যে ভাষা, এগুলো কিন্তু অস্ট্রো এশিয়াটিক ফ্যামিলির ভাষা। এবং ওই যে বলছিলাম অস্ট্রেলিয়া তো বাংলাদেশের তলা থেকে ছুটে গেছে এক সময়, তাই না? ফলে এই বাংলাদেশে এবং অস্ট্রেলিয়ার উপকূলে প্রচুর অস্ট্রো এশিয়াটিক ভাষা পাওয়া যায়, এবং এটা কিন্তু একটা খুব রেয়ার ঘটনা যে দুটো মহাদেশে একই ফ্যামিলির ভাষা পাওয়া যাচ্ছে। এটাই প্রমাণ যে ওই দুটো মহাদেশ একসময় একসাথে জড়োয়া ছিল, বুঝলেন? আর দ্রাবিড়দের মধ্যে বাংলাদেশে খুব বেশি দ্রাবিড় জাতিগোষ্ঠীর লোক নাই। ওরাও নামে একটা আদিবাসী জাতি আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, তাদের ভাষাটার নাম হচ্ছে কুরুক। ওদের ভাষাকে ওরাও বলে, কিন্তু আনুষ্ঠানিক নামটা হচ্ছে কুরুক। এই ভাষাটা দ্রাবিড় জাতিগোষ্ঠীর ভাষা। এদের থেকে অল্প কিছু শব্দ বাংলায় এসছে, কারণ ওই যে আর্যরা যখন এখানে আধিপত্য বিস্তার করতে শুরু করেছে, তখন কিন্তু আর্যরাই আমাদের দৈনন্দিন জীবনের বা জাতীয় এবং আন্তর্জাতিক জীবনের যেসব কনটেক্সট আছে, ওই কনটেক্সট গুলো আর্য ভাষায় চলছে। ফলে শব্দ এবং বাক্যরীতি আর্য ভাষাগুলো থেকে এসছে। হ্যাঁ, অস্ট্রিক বা দ্রাবিড় ভাষার দরকার পড়েনি। আবার যেখানে ধরা যাক একেবারে প্রান্তিক অঞ্চলে, অর্থাৎ ধরুন যে কৃষিকাজে, হ্যাঁ, একটা কৃষক জমি চাষ করছে, সেখানে তো একটা আর্য শাসকের কোনো ভূমিকা নেই। ফলে ওই সব জায়গায় দেখা গেছে যে অস্ট্রিক শব্দগুলো রয়ে গেছে। হ্যাঁ, কৃষিকাজ সংক্রান্ত, ভূমি পরিমাপ সংক্রান্ত অস্ট্রিক শব্দগুলো রয়ে গেছে। আর একটা কথা একটু হয়তো স্মরণের দরকার, সেটা হলো যে ইংরেজরা যখন ভারত দখল করলো 1757 সালে, প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পরে 1857 সালে ব্রিটিশ সরকার যখন এই অঞ্চলটাকে তাদের উপনিবেশ বলে গ্রহণ করলো, তখন কোনো ভ্যারিয়েশন হয় না। কেন আমি কিন্তু বারবার বলছি যে মূল 4টা জাতিগোষ্ঠীর নাম মনে রাখতে হবে: অস্ট্রিক, দ্রাবিড়, আর্য, ভারতীয় আর্য এবং এই যে মুসলমানদের কথা মনে রাখতে হবে। কিন্তু ইংরেজদের কথা কেন বলছি না? মনে রাখতে হবে যে এই ইংরেজরা ভারতে থাকার জন্য আসে নাই, এরা এসছে ব্যবসা করতে, এবং কিছু অনেকাংশে শোষণ করতে। এখানে থাকবো,
এবং এই অঞ্চলের জীবন ব্যবস্থাটাকে নিজের জীবন মনে করব, এই জন্য তারা আসে নাই। ফলে এখানে আসতো খুব সামান্য সংখ্যক ইংরেজ, এবং এসে তারা মোটামুটি নিজেদের আবহে জীবনযাপন করতো, অথবা নিজেদের আবহে না পারলে এই অঞ্চলের মানুষজনকে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে হয়তো বিয়ে করছে না, কিন্তু বিবাহ মানে সমাজ বহির্ভূত সম্পর্ক স্থাপন করছে এই অঞ্চলের মানুষদের অত্যাচার করে। এই ধরনের জীবন তাদের ছিল। ফলে ইংরেজদের রক্ত আমাদের সাথে খুব বেশি মিশতে পারেনি। তাদের অবকাঠামোগুলো রয়ে গেছে, তাদের যে রীতিনীতি এগুলো রয়ে গেছে, কিন্তু আমাদের দৈহিক প্রকরণে বা জিনগত প্রকরণে ইংরেজদের খুব একটা চাপ নাই। আমরা যদি পুরো আলোচনাটা একটা ছোট সামারি করি, এই বাংলা অঞ্চলের একেবারে আদি পুরুষ হচ্ছে অস্ট্রিকরা। তার আগেও যদি কেউ থেকে থাকে, ছিল, হ্যাঁ ছিল, এমন হালকা পাতলা প্রমাণ আছে, কিন্তু কারা ছিল এমন প্রমাণ পাওয়া যায়নি। এমন এখনো সেটা খুঁজে পাওয়া যায়নি, কারণ বাংলাদেশে এই ভূমিটা তৈরি হচ্ছে অনেক আগে, 7 লক্ষ থেকে 25 লক্ষ বছর আগে কোনো কোনো অঞ্চল তৈরি হয়েছে প্লাইস্টোসিন যুগে। কিন্তু তখন কারা থাকতো এটা খুঁজে পাওয়া যায়নি। আমরা মোটামুটি জানি যে অস্ট্রিকরা এই অঞ্চলে থাকতো। পরে দ্রাবিড়রা আসলো, কথাটা খেয়াল করুন, অস্ট্রিকদের পরে ভারত থেকে আসলো দ্রাবিড়রা, তারপরে আসলো ভারত আর্যরা, যাদের শাখাকে আমরা বলছি ভারতীয় আর্য, এবং তারপরে আসলো মুসলমানরা। এর মাঝে অন্যান্য কিছু সিনো টিবেটান কিছু লাইন এসছে, হ্যাঁ, শকরা, হুনরা, মঙ্গলরা, অল্প কিছু এসছে, কিন্তু তাদের খুব বেশি চাপ বাঙালিদের শারীরিক প্রকরণে বা সামাজিক গঠনে, বাঙালিদের সংস্কৃতিতে খুব বেশি পড়েনি। এখন আমরা যে বাঙালিরা আছি তারা কিন্তু মোটামুটি এই যে ইতিহাসের পরিক্রমাটা বা এই যে ক্রস অ্যান্ড ভ্যারিয়েশন গুলো ঘটছে, এর ফলে এই সমস্ত জাতির ভাষা, তাদের জীবনযাপন পদ্ধতি, তাদের সামাজিক রীতিনীতি, তাদের সংস্কৃতি, তাদের সুখ দুঃখ, তাদের জন্ম মৃত্যু বিবাহ রিচুয়ালস, খাদ্য, পোশাক, এবং আরো সমাজের যেসব সোশ্যাল কনস্ট্রাকশন আছে, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা বাঙালিরা এখন বসবাস করি। ফলে বাংলাদেশের যে কোনো একটা রাস্তা দিয়ে চট করে নামেন না, পেলে না কোনো প্যাটার্ন খুঁজে পাবেন না। হ্যাঁ, ইউরোপের যে কোনো একটা শহরে নামলে প্যাটার্ন খুঁজে পাবেন। আমি বলবো যে এই বাংলাদেশে যে প্যাটার্নটা পাওয়া যাচ্ছে না, এটাই বাংলাদেশের প্যাটার্ন। এবং দেখবেন আমরা যদি কোনো নির্দিষ্ট প্যাটার্ন বেসড কোনো অঞ্চলে চলে যাই বা কোনো একটা পরিবেশে চলে যাই, আমাদের অস্বস্তি লাগে। হ্যাঁ, এখানে একটু জগাখিচুড়ি অবস্থা আছে, মানে 5 বিষয়ের অবস্থাটি আসলে এই অঞ্চলের বৈশিষ্ট্য।